সময়টা 1931 সাল। ভারতবর্ষ তখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। ভারতীয় রাজনীতিতে গান্ধী এবং আম্বেদকরের মধ্যে দলিত সংরক্ষণ প্রশ্নে চলছে দর কষাকষি। ভারতের শিক্ষিত বুদ্ধিজীবীরা এ বিষয়ে হয়ে পড়েছেন দ্বিধা বিভক্ত। এই সময় অনেকের মতো শান্তিনিকেতনের অধ্যাপক নেপাল রায়ও আম্বেদকরের সঙ্গে পত্রালাপে নিজের মতামত ব্যক্ত করেছেন। এই পরিস্থিতিতে একদিন শান্তিনিকেতনের অধ্যক্ষ নেপাল রায়কে একখানি চিঠি লেখেন। চিঠির বয়ান ছিল এইরকম: প্রিয় নেপাল, কাল বিকালে তুমি আমার এখানে এসো, চা পানের পর তোমাকে দণ্ড দেওয়া হইবে। এই চিঠি পেয়ে নেপাল রায় তো অবাক, এক অজানা আশঙ্কায় অস্থির হয়ে পড়েন। তিনি একবার ভাবেন, তিনি কি এমন করেছেন যে তাকে দণ্ড দেওয়া হইবে? নাকি উত্তেজিত রাজনৈতিক পরিস্থিতিতে তার আম্বেদকরের সঙ্গে পত্রালাপে গুরুদেব ক্ষুণ্ণ হয়েছেন, নাকি অন্য কিছু? যাই হোক, স্বয়ং আচার্যদেব যখন দণ্ডের কথা বলেছেন, তখন তাকে তো দণ্ড পেতেই হবে। হয়তো তার চাকরিটাও যেতে পারে। এইসব সাত পাঁচ ভেবে উৎকণ্ঠিত নেপাল রায় পরদিন আচার্য ভবনে যান। আচার্যদেব অত্যন্ত গম্ভীরভাবে বললেন, আজকাল তুমি বড্ড ভুল করছো। আচার্যদেবের এই কথায় নেপাল রায়ের চিন্তা যেন আরো বেড়ে গেল। সেখানে আচার্যদেবের সঙ্গে আরো অনেক সাক্ষাৎ প্রার্থী এসেছিলেন। আচার্য ভৃত্য সকলের জন্যই লোভনীয় খাবার দিয়ে যান, কিন্তু সকলে আনন্দের সঙ্গে খাবার খেলেও কোনো এক অজানা আশঙ্কায় নেপাল রায় কিন্তু ভোজন রসিক হওয়া সত্ত্বেও কিছু না খেয়ে বসে আছেন চিন্তামগ্ন ভাবে। তখন আচার্যদেব ভিতর থেকে বের করে আনেন একখানি মোটা লাঠি। লাঠিটি দেখিয়ে আচার্যদেব বলেন, এই যে তোমার দণ্ড, এই দণ্ডটি নিয়ে যেও, আজ কিন্তু ভুল করো না। আসলে ওই দণ্ডটি নেপাল রায় ভুল করে রেখে গিয়েছিলেন আচার্য ভবনে কয়েকদিন আগে। নেপাল রায় যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। এইভাবে একটি লাঠি বা একটি সাধারণ দণ্ডকে নিয়ে একটি সাধারণ বিষয়কে মজার ছলে উৎকণ্ঠিত নাটকীয় রূপ যিনি দিয়েছিলেন, তিনি আর কেউ নন, তিনি ছিলেন বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে নামটির সাথে সমগ্র বাঙালির যেন এক অদ্ভুত আবেগ জড়িয়ে আছে। 1861 সালের 7ই মে, বাংলা 25শে বৈশাখ, কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে তার জন্ম। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর 14তম সন্তান ছিলেন তিনি। অভিজাত জমিদার পরিবারের সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই তাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে ভর্তি করা হয় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে। কিন্তু সেখানে তার মন না বসায় তাকে ভর্তি করা হলো নর্মাল স্কুল অফ একাডেমিতে। সেখান থেকে বেঙ্গল একাডেমি, তারপর সেন্ট জেভিয়ার্স প্রভৃতি নানা স্কুলে। কিন্তু বিদ্যালয়ের চার দেওয়ালের আবদ্ধ গণ্ডির মধ্যে তার কোথাও সেভাবে মন বসেনি। তাই শেষ পর্যন্ত বাড়িতে গৃহ শিক্ষকের কাছে তার যথার্থ শিক্ষা শুরু হয়। অতি ছোট বয়সেই তিনি কবিতা লিখতে শুরু করেন। এক গ্রীষ্মের দুপুরে তিনি লিখে ফেললেন, আম সত্য দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়ে দিয়ে তাতে, হাপুস হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ, পিপিলিকা কাঁদিয়া যায় পাতে। তার এই কবিতায় ঠাকুর বাড়িতে আলোড়ন পড়ে যায়। এ কথা যায় তার বাংলার শিক্ষক সাতকড়ি দত্তের কানে। তিনি মজা করে রবিকে বলেন, তুই নাকি কবিতা লিখিস? ঠিক আছে, আমি 2 লাইন লিখে দিচ্ছি, তুই তার পরের 2 লাইন লিখে দেখাবি, দেখব তুই কেমন কবিতা লিখিস। এই বলে তিনি লিখে দিলেন, রবি করে জ্বালাতন, আসিল সবাই, বর্ষা ভরসা দিল আর ভয় নাই। রবি কিন্তু এর পরের 2 লাইন লিখে দিলেন। রবি লিখলেন,
মীনগণ ক্ষীণ হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জল কেলি করে। পরদিন দুলাইনের এই কবিতা দেখে শিক্ষক সাতকড়ি দত্ত তো থ হয়ে যান। তিনি বলেন, সত্যই তুই একদিন মস্ত বড় কবি হবি। তার ভবিষ্যৎবাণী যে সত্য হয়েছিল তা আমরা সবাই জানি। ওই সময় থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন। 1878 সালের 17 বছর বয়সে তিনি পিতার নির্দেশে বিলাত যান ব্যারিস্টারি পড়তে। প্রথাগত শিক্ষায় অনীহার কারণে 2 বছর পর কোনো ডিগ্রি ছাড়াই তিনি দেশে ফিরে আসেন এবং পুনরায় কবিতা লিখতে শুরু করেন। 1883 খ্রিস্টাব্দে বেণীমাধব রায়ের কন্যা ভবতারিণী দেবীর সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সংসার জীবনে তার 5টি সন্তান হয়েছিল, যারা ছিলেন মাধবীলতা, রথীন্দ্রনাথ, রেণুকা, মীরা এবং সৌমেন্দ্রনাথ। 1901 সালে তিনি সপরিবারে শান্তিনিকেতনে চলে আসেন, কিন্তু তার পরের বছর থেকে 1907 সাল পর্যন্ত তার জীবন ছিল স্বজনহারা দুঃখের বেদনা ভরা অধ্যায়। কারণ কবি এই 5 বছরে পর পর তার 4 জন প্রিয় মানুষকে হারিয়েছিলেন। 1902 সালের 23শে সেপ্টেম্বর তার পত্নী 30 বছর বয়সে পরলোক গমন করেন। 1903 সালের 19শে সেপ্টেম্বর তার কন্যা রেণুকাও অত্যন্ত অসময়ে পরলোক গমন করেন। 1905 সালের 19শে জানুয়ারি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরও তাকে ছেড়ে চলে যান। এরপর 1907 সালের 27শে নভেম্বর তার অত্যন্ত প্রিয় কনিষ্ঠ পুত্র সৌমেন্দ্রনাথও অতি অল্প বয়সে তাকে ছেড়ে চলে যান। এই চরম শোকের সময়েও কবি কিন্তু তার কর্তব্য কর্ম থেকে এতটুকু সরে আসেননি। তিনি তার লেখনীর পাশাপাশি ইংরেজ সরকারের বিভেদ নীতির বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছিলেন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদের সঙ্গে সঙ্গে হিন্দু মুসলিম ঐক্যকে অটুট রাখার জন্য তিনি প্রবর্তন করেছিলেন রাখি বন্ধন উৎসব। ওই সময়ে বোলপুরের শান্তিনিকেতনের আশ্রমের উদ্যানে প্রতিষ্ঠা করেন পাঠ ভবন নামে স্কুল। প্রাচীন ভারতের তপবনী শিক্ষার আদলে সম্পূর্ণ উন্মুক্ত স্থানে এই বিদ্যালয় পরিচালিত হতো। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি যখন নোবেল প্রাইজ পান, তার অর্থ থেকে তিনি ওই বিদ্যালয়কে আরো বিস্তার ঘটান। 1921 সালে এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে আত্মপ্রকাশ করে। এই সময়ে নোবেল পুরস্কারের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার তাকে নাইটহুড উপাধি দেয়, কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। জীবনের শেষ 4 বছরে তিনি ধারাবাহিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি তার লেখনী থামাননি। শান্তিনিকেতনের শেষ জন্মদিনে তিনি লিখেছিলেন, আমার জন্মদিন মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুগণ যারা, তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতির আসে, নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানবের শেষ আশীর্বাদ। 1941 সালে 7ই আগস্ট, ইংরেজি 22শে শ্রাবণ, কবিতার আত্মীয় পরিজন এবং লক্ষ লক্ষ গুণমুগ্ধ ভক্তের চোখের জলে ইহলোক ত্যাগ করেন। তিনি চলে গেছেন ঠিকই, কিন্তু বাংলা সাহিত্য সংস্কৃতিতে তিনি যা দিয়ে গেছেন তার তুলনা এখনো কেবল তিনি। প্রত্যক্ষভাবে তিনি বাংলা সাহিত্যে দিয়ে গেছেন 52টি কাব্যগ্রন্থ, 39টি নাট্যগ্রন্থ, 23টি উপন্যাস, 39টি প্রবন্ধ, 16টি খণ্ডে লিপিবদ্ধ অসংখ্য চিঠিপত্র, 95টি ছোট গল্প, এছাড়া নিজস্ব ঘরানায় 1915টি গান, 200টি ছবি তিনি এঁকেছিলেন এবং ভারতের বিভিন্ন লোকনৃত্যের সমন্বয়ে তিনি গড়ে তুলেছিলেন রবীন্দ্র নৃত্যকলা। তাই তিনি শুধুমাত্র কবি ছিলেন না, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী।
তাই কোনো একটি নির্দিষ্ট পরিচয় তার পরিচিতি দিলে তার কৃতিত্বকে ছোট করে দেওয়া হয়, কারণ জীবনের প্রতিটি ধারায় ছিল তার অবাধ বিচরণ। সমস্ত ক্ষেত্রেই ছিল তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী চিন্তা। তাই সাহিত্য সংস্কৃতিতে নিমগ্ন থাকলেও রাজনীতি, পরিবেশ সচেতনতা, বিজ্ঞান ভাবনা, দর্শন তত্ত্ব প্রভৃতি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি তার অবদান রেখে গিয়েছিলেন। বঙ্গভঙ্গে অংশগ্রহণ, নাইট ত্যাগের মাধ্যমে তিনি যেমন রাজনীতি সচেতনতার পরিচয় দেন, তেমনি 1918 সালে বৃক্ষরোপণ উৎসব পালনের মধ্য দিয়ে তার পরিবেশ সচেতনতার দিকটিও তিনি তুলে ধরেন। আজ থেকে 150 বছর পূর্বে তিনি যখন দেনা পাওনা গল্পটি লিখেছিলেন, তখন কন্যাপণ ব্যবস্থা চালু ছিল, যার অর্থ হলো কন্যাকে পণ দিয়ে আনতে হতো। অথচ তিনি লিখেছিলেন পণের দায়ে নিরুপমার মর্মান্তিক মৃত্যু কাহিনী। এটি ছিল তার চরম দূরদর্শী চিন্তার ফল। প্রসঙ্গত উল্লেখযোগ্য, সাহিত্যের পাশাপাশি বাস্তব জ্ঞান, তীক্ষ্ণ দূরদর্শী চিন্তা শক্তির কারণেও তার মৃত্যুর এত বছর পরেও রবীন্দ্রনাথের জীবন দর্শন ও তার দৃষ্টিভঙ্গি আমাদের সমাজ জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। তার মৃত্যুর প্রায় 100 বছর পরেও বাঙালির নিত্যদিনের জীবনযাত্রা ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথের উপস্থিতি এখনো দীপ্তিমান। রাজনৈতিক অস্থিরতা, নৈতিকতা, দুর্ভিক্ষ, মহামারী, মহাসংকট প্রভৃতি বিষয়েও তার দৃষ্টি থেকে বাদ যায়নি। এই কিছুদিন আগে পর্যন্ত সমগ্র দেশ জুড়ে ছিল করোনা আতঙ্ক। সারা পৃথিবীর সাথে ভারতেও মহামারী রূপ নিয়েছিল কোভিড-19 ভাইরাস। প্রাণ কেড়ে নিয়েছিল লক্ষ লক্ষ মানুষের। যে আতঙ্ক থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি, কিন্তু এর মাঝেও রবীন্দ্রনাথের লেখনী আশা জুগিয়েছে, ভরসা দিয়েছে শত শত দেশবাসীকে। কারণ চরম বাস্তববাদী কবি একসময় লিখেছিলেন, ম্যালেরিয়া, প্লেগ, দুর্ভিক্ষ কেবল উপলক্ষ মাত্র, তাহারা কেবল বাহ্য লক্ষণ মাত্র, মূল ব্যাধি দেশের মজ্জায় প্রবেশ করিয়াছে। আমরা এতদিন একভাবে চলিয়া আসিতেছিলাম, আমাদের সে ব্যবস্থা বহুকালের পুরাতন। তারপরে বাহিরের সংঘাতে আমাদের অবস্থান্তর ঘটিয়াছে, কিন্তু নতুন অবস্থার সহিত আমরা এখনো আপোষ করিয়া লইতে পারি নাই। এক জায়গায় মিলাইতে গিয়া অন্যত্র অঘটন ঘটিতেছে। যদি এই নতুনের সহিত আমরা সামঞ্জস্য করিয়া লইতে না পারি, তাহলে আমাদের যে মরিতেই হইবে। এই সামঞ্জস্য না হলে যে মৃত্যু মিছিল ঠেকানো সম্ভব নয়, তা তিনি বারবার সাবধান করে গিয়েছেন। কারণ তিনি প্লেগ, ডিপথেরিয়া, কালাজ্বর, গুটি বসন্তের মতো রোগের ভয়াবহতা যেমন স্বচক্ষে দেখেছেন, তেমনি শুনেছেন ম্যালেরিয়ায় আফ্রিকার গ্রামকে গ্রাম উজাড় করে দেওয়ার কথা। ফলে তার কলমে বারবার অঙ্কিত হয়েছে ভয়াবহ মহামারীর চিত্র। এই কারণে চতুরঙ্গ উপন্যাসের এক জায়গায় তিনি জগমোহন চরিত্রের মৃত্যু প্রসঙ্গে বলেছেন, পাড়ায় প্লেগ দেখা দিল, পাছে হাসপাতালে ধরিয়া লইয়া যায়, এই জন্য লোকে ডাক্তার ডাকিতে চাহিল না। জগমোহন স্বয়ং প্লেগ হাসপাতাল দেখিয়া আসিয়া বলিলেন, ব্যাম হইয়াছে বলিয়া মানুষ তো অপরাধ করে নাই। এই কিছুদিন আগে পর্যন্ত আমাদের দেশের অবস্থাও একই রকম ছিল। মহামারীর পাশাপাশি আশার বাণীও তিনি শুনিয়েছেন। তিনি দেখিয়েছেন আশার আলোকবর্তিকা। পুরাতন ভিত্ত কবিতায় তিনি দেখিয়েছেন নিজের জীবন বাজি রেখে কিভাবে কেষ্ট তার বাবুকে রক্ষা করেন। কবির পরিস্থিতিতে ডাক্তার ও নার্স সহ কবির যোদ্ধাদের মধ্যে এবং বর্তমান উত্তেজক যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় সেনাদের মধ্যেও সেই জীবন বাজি রাখার প্রয়াসকেই লক্ষ্য করা যায়। এইভাবে সভ্যতা ও সংস্কৃতির বিভিন্ন দিকে
রবীন্দ্রনাথ ঠাকুর যে দীপ্তময় অবদান রেখে গেছেন, তার জন্য শুধু বাংলা নয়, বাঙালি যে যেখানেই থাকুক না কেন, 25শে বৈশাখে সবাই আবেগ বিগলিত হয়ে এই দিনটি পালন করে। 25শে বৈশাখে এই মহাকবির প্রতি রইল আমার শ্রদ্ধাঞ্জলি।